স্ত্রী অশিক্ষিত বলে একজন ব্যাংক কর্মী তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিল। কিন্তু ডিভোর্স দেওয়ার 7 বছর পর হঠাৎ একদিন সেই ব্যাংক কর্মী যখন ব্যাংকের ভিতর প্রবেশ করল, সে দেখল ব্যাংকে নতুন ম্যানেজার এসেছে। সকলকে তার কেবিনে ডেকে পাঠানো হয়েছিল। সেই কর্মীও ব্যাংক ম্যানেজারের কেবিনে গিয়ে উপস্থিত হলো। কিন্তু সেখানে সে যা দৃশ্য দেখল তা দেখে তার হাত পা কাঁপতে লাগলো। কারণ সেই ব্যাংক ম্যানেজার আর কেউ নয়, তিনি ছিলেন তারই প্রাক্তন স্ত্রী, যার সঙ্গে তার 7 বছর আগে ডিভোর্স হয়ে গেছিল। বন্ধুরা, এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই অনুপ্রেরণাদায়ক একটি কাহিনী। তাহলে চলুন কাহিনীর সম্পূর্ণ সত্যতা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। ঝরঝরে মাটির ঘর, ছিদ্রযুক্ত চাল দিয়ে রোদ ঢুকছে। কাঠের জানালার ফাঁক দিয়ে বাইরের জগৎটা পরিষ্কার দেখা যায়, যেখানে অন্যান্য শিশুরা আনন্দে খেলছে। কিন্তু দীপার সেই সুযোগ নেই। তার জীবনে খেলাধুলার থেকে জরুরি হলো টিকে থাকা, কারণ তার পরিবার অত্যন্ত দরিদ্র। দীপা জন্মেছে এক দরিদ্র কৃষক পরিবারে। বাবা রামলাল সামান্য জমিতে চাষ করে কোনো রকমের সংসার চালান। মা পাশের গ্রামে পরিচালিকার কাজ করেন। 3 ভাই বোনের মধ্যে দীপাই বড়, তাই ছেলেবেলা থেকেই সে পরিবারের দায়িত্ব বুঝতে শিখেছিল। স্কুলে যাওয়া ছিল তার কাছে স্বপ্নের মতো। অনেক সময় টাকা না থাকার কারণে তাকে পায়ে হেঁটে কয়েক মাইল দূরে সরকারি স্কুলে যেতে হতো। বই কেনার সামর্থ্য ছিল না, পুরনো বই পেলে তা দিয়েই পড়াশোনা করত। তবুও দীপা খুব মেধাবী ছিল। শিক্ষকরা বলতেন এই মেয়ে একদিন অনেক বড় হবে। কিন্তু ভবিষ্যৎ কি সত্যিই তার জন্য উজ্জ্বল হবে? 10ম শ্রেণী পার করার পর বাবা মা ভাবলেন মেয়েকে আর বেশি দিন পড়িয়ে লাভ নেই। গরিব মানুষের মেয়ে বেশি দিন স্কুলে গেলে অনেক সমস্যা হতে পারে। তাছাড়া পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। কিন্তু দীপা হাল ছাড়ল না। সে অনেক অনুরোধ করে বাবা মাকে রাজি করিয়ে দিল উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়ার সুযোগ পাওয়ার জন্য। বাবা মাও দীপার এত ইচ্ছা দেখে রাজি হয়ে গেলেন। তারপর আর সম্ভব হয়নি। পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে কলেজে ভর্তি হওয়ার কথা ভাবাও অসম্ভব ছিল। বাবা ঠিক করলেন এখন মেয়ের বিয়ে দিয়ে দেওয়া উচিত। একদিন রামলালের কাছে এক ভালো পাত্রের প্রস্তাব এলো। অজিত এক ব্যাংক কর্মী, যে সরকারি ব্যাংকে চাকরি করে, ভালো বেতন, সামাজিক সম্মান, এমন একটা পাত্র পাওয়া সহজ কথা নয়। কিন্তু সমস্যা একটাই, অজিত শিক্ষিত মেয়ে চাইছিল। রামলাল জানতেন তার মেয়ে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কিন্তু তিনি ভয় পেলেন যদি সত্যি কথা বললে এই ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে যায়। তাই তিনি ছেলের পরিবারকে বললেন আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। অজিতের পরিবার খুশি হয়ে বিয়েতে রাজি হয়ে গেল। দীপার কোনো মতামত নেওয়া হলো না। নির্দিষ্ট দিনে অজিতের সঙ্গে দীপার বিয়েও হয়ে গেল। বিয়ের কয়েক মাস পরেই দীপার জীবনের ঝড় নেমে এলো। অজিত তাকে ব্যাংকের চাকরির ফর্ম পূরণ করতে বলল। এই ফর্মটা পূরণ করো, তোমার একটা সরকারি চাকরি হয়ে যাবে। অজিত গর্বের সঙ্গে বলল। দীপা ইতস্তত হয়েছিল। সে জানতো সে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কিন্তু স্বামীর কথায় কিছু বলার সাহস সে পেল না। সে ধীরে ধীরে ফর্মের দিকে তাকালো। গ্র্যাজুয়েশন পাশের সাল লিখতে হবে, অজিত বলল। দীপা মাথা নিচু করে রইল। কি হলো, কবে পাশ করেছো? আমি তো দীপা কথা শেষ করতে পারল না। অজিত বিরক্ত হয়ে বলল, তাড়াতাড়ি বলো না, গ্র্যাজুয়েশন তো করেছো তাই না? এবার দীপা একেবারে চুপ করে গেল। অজিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর হঠাৎই কাগজটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। তুমি কি করছো? কখন থেকে বলছি গ্র্যাজুয়েশন কবে পাশ করেছো সালটা লেখো, তা না এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো। কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো নাকি করনি? দীপার চোখে জল চলে এলো। সে আস্তে আস্তে মাথা নাড়ল।
তাহলে আমার পরিবার আমাকে মিথ্যা বলেছে, আমি একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করেছি। অজিত রাগে কাঁপছিল। আমি তো কখনো বলিনি আমি গ্র্যাজুয়েট। কান্নায় দীপার গলা ধরে আসছিল। তাহলে চুপ করেছিলে কেন? বিয়ের সময় তো তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করা হয়েছিল, তখন তো তুমি কিছুই বলনি। কেন সত্যিটা লুকিয়ে গেছিলে? আমি ভেবেছিলাম তুমি জানতে চাওনি বলে কিছুই বলিনি। ওহ, তাহলে তুমি আমার জীবনটা নষ্ট করার জন্য চুপ ছিলে। অজিত ক্ষোভে চিৎকার করে উঠল। তুমি কি জানো আমার স্ট্যাটাস কি? আমি একজন ব্যাংকের অফিসার। আমি চাই আমার স্ত্রীও শিক্ষিত হোক, সমাজে আমার সম্মান বাড়ুক। কিন্তু তুমি তো আমার জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছ। দীপা হতবাক হয়ে গেল। বোঝা? হ্যাঁ, বোঝা। তোমার মতো একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেল। অজিত তার পরিবারের কাছে গিয়ে পুরো ঘটনা জানালো। শ্বশুর শাশুড়ি তো রেগে আগুন। এই মেয়েটা আমাদের ঠকিয়েছে। আমরা কি একটা অশিক্ষিত মেয়েকে বউ করে আনতে চেয়েছিলাম নাকি? শাশুড়ি চেঁচিয়ে উঠল। ওর জন্য আমাদের সমাজে মাথা নিচু হবে। শ্বশুর কঠিন গলায় বললেন, এই মেয়ে আমাদের পরিবারের জন্য অযোগ্য। কেউ একবারও এটা ভাবল না যে দীপা নিজে তো কোনো মিথ্যা বলেনি, কিন্তু সমাজে মেয়েদের কণ্ঠস্বর শোনে কে? অল্প কয়েকদিনের মধ্যেই অজিত তার হাতে ডিভোর্সের কাগজ ধরিয়ে দিল। আমি তোমার সঙ্গে আর থাকতে পারবো না। দীপা বলতে লাগলো, আমাকে একটু সময় দাও, আমি পড়াশোনা করব, নিজেকে প্রমাণ করব। দীপা অঝরে কাঁদতে লাগলো। না, আমি একজন অশিক্ষিত মেয়েকে আমার ঘরে রাখতে পারবো না। আমি এক আধুনিক মেয়েকে বিয়ে করব, যে আমার পাশে দাঁড়ালে মানাবে। এটা বলে সে দরজা বন্ধ করে দিল। সেই রাতে দীপা ঘুমোতে পারল না। মাথায় কেবল একটাই প্রশ্ন ঘুরছিল, এই সমাজ কি শুধু ডিগ্রির জন্য একজন মানুষের মূল্য দেয়? তাহলে তার ভালোবাসা, তার সততা, তার চরিত্রের মূল্য নেই? অজিতের পরিবার দীপাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি। তার শাশুড়ি প্রতিদিন নানা কথা শুনিয়ে তাকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। একটা অশিক্ষিত মেয়ে আমাদের পরিবারের বউ হতে পারে না। শ্বশুরও কম যায় না। আমাদের ছেলের জীবনে কলঙ্ক হয়ে থাকবে এই মেয়েটা। তুমি কি জানো সমাজে আমাদের কি পরিস্থিতি হবে? লোকে বলবে ব্যাংকের অফিসার একটা গাঁয়ের গরিব মেয়েকে বিয়ে করেছে, যে কিছুই জানে না। অজিত নিজেও দিন দিন আরও নিষ্ঠুর হয়ে উঠছিল। সে দীপার সঙ্গে আর আগের মতো ভালো ব্যবহার করতো না। একদিন সকালে দীপা রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিল। হঠাৎ অজিত তার সামনে এসে দাঁড়ালো। এই কাগজগুলো দেখো, সে ঠান্ডা গলায় বলল। দীপা চমকে উঠে পেছনের দিকে তাকালো। কি কাগজ? এগুলো কি? অজিত বিরক্ত হয়ে বলল, ডিভোর্স পেপার। আমি আর তোমার সঙ্গে দিন কাটাতে পারছি না। কিছুদিন আগেও আমি তোমাকে বলেছি আমি তোমাকে ডিভোর্স দিতে চাই, তাই আমি এই সমস্ত কাগজ বানিয়ে নিয়ে চলে এসেছি। এক্ষুনি এখানে সাইন করো আর আমার পথ ছাড়ো। কথাটা শোনার পর থেকে পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে যাচ্ছিল দীপার সামনে। তুমি কি বলছো এগুলো? তার গলা কাঁপতে লাগলো। আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, তুমি আমার লেভেলের নও। তুমি অশিক্ষিত, তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য ভুল ছিল। দীপা অজিতের চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কি তাকে কোনোদিন ভালোবেসেছিল? সে ধীরে ধীরে কাগজগুলো হাতে নিল, চোখের জল আটকে রেখে বলল, তুমি কি নিশ্চিত এটাই চাও? হ্যাঁ, আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। কতবার তোমাকে বলতে হবে? দীপা বলল, কিন্তু আমার কি হবে সে ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই? অজিত হাসতে লাগলো। তুমি গ্রামে ফিরে যাবে, তোমার বাবা তোমার দায়িত্ব নেবে। এই কথাটাই দীপার হৃদয় ভেঙে দিল। এতদিন সে ভেবেছিল স্বামী তার জীবনের সঙ্গী, তার সুখ দুঃখের অংশীদার, কিন্তু আসলে সে ছিল কেবল এক বোঝা, যাকে এখন সরিয়ে দেওয়া হচ্ছে। সেই রাতেই তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। দীপা যখন বাবার বাড়িতে ফিরে এলো তখন পুরো গ্রাম এই খবর নিয়ে আলোড়ন শুরু করলো।
শুনছিস, দীপাকে তার স্বামী ফেলে দিয়েছে। ও তো পড়াশোনা কিছু করেনি, তাই ওর স্বামী ওর শ্বশুরবাড়ি এগুলো সহ্য করতে পারেনি। একজন ব্যাংকের অফিসার কি অশিক্ষিত বউ নিয়ে থাকতে পারে নাকি? মানুষের কথা যেন বিষের মতো বিঁধছিল দীপার হৃদয়ে। কিন্তু সব থেকে কষ্টের মুহূর্ত এলো যখন তার বাবা অসহায় কণ্ঠে বললেন, মা, আমি জানতাম না যে সত্যিটা চিরদিন লুকিয়ে রাখা যায় না। আমি তো তোর ভবিষ্যৎ ভালো করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। বাবার এই কষ্ট দীপার জন্য অসহ্য হয়ে উঠল। সে সিদ্ধান্ত নিল এখন থেকে কারো দয়া বা করুণার ওপর নির্ভর করবে না। সে বাবার সামনে এসে দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আমি পড়াশোনা করতে চাই। কিন্তু মা, তুই তো অনেক বছর ধরে পড়াশোনা করিসনি। দীপা বলল, তাতে কি হয়েছে বাবা, আমি আবার পড়াশোনা শুরু করব, আমি হাল ছেড়ে দেব না। দীপার চোখে ছিল অদ্ভুত এক জেদ। তার বাবা তাকে সন্দেহ ভরে দেখছিল। কিন্তু তুমি কিভাবে করবে? পড়াশোনার জন্য তো অনেক টাকা দরকার। দীপা বলল, আমি টিউশন করব, আমি সেলাই করব, আমি যা পারি তাই করব, কিন্তু আমাকে একটা সুযোগ দাও বাবা। বাবা মেয়ের চোখের এই দৃঢ়তা দেখে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর মাথা নাড়লেন। ঠিক আছে মা, তুমি যা করতে চাও করো, আমি তোমার পাশে আছি। পরদিন থেকে দীপা শুরু করলো নতুন জীবনের লড়াই। সে গ্রামের কিছু ছোট্ট ছেলে মেয়েকে পড়াতে শুরু করলো। প্রতিদিন কয়েক ঘন্টা ধরে পড়িয়ে সামান্য কিছু আয় করত, আর সেই টাকা দিয়ে রাতের বেলা মোমবাতির আলোয় পড়াশোনা করত। দিন কেটে যেতে লাগলো। পড়ার প্রতি তার আগ্রহ দেখে গ্রামের এক শিক্ষক তাকে বিনা পরিশ্রমে গাইড করতে দায়িত্ব নিলেন। তিনি বলতে লাগলেন, তুমি যদি সত্যি ব্যাংকের চাকরি করতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। দীপা বলল, আমি করব স্যার, আমি নিজেকে প্রমাণ করতে চাই। তারপর শুরু হলো তার সংগ্রামের প্রথম অধ্যায়। দীপা একদিকে টিউশন করত, অন্যদিকে নিজের ব্যাংকের পরীক্ষার প্রস্তুতি নিত। শুরুতে খুব কঠিন লাগছিল, কারণ সে অনেক বছর পড়াশোনার বাইরে ছিল। কিন্তু সে ধৈর্য হারালো না। প্রতিদিন ভোর 5টায় উঠে পড়তে বসত। একটা ছোট্ট খাতা করেছিল যেখানে ব্যাংকের পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সে লিখে রাখত। সেখানে লেখা ছিল ব্যাংকের চাকরির জন্য আইবিপিএস, এসবিআই পিও ক্লার্ক এক্সাম দিতে হয়। পরীক্ষায় গণিত, ইংরেজি, রিজনিং, জেনারেল নলেজ এই সমস্ত বিষয় আসবে। প্রতিদিন নিয়ম করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। মক টেস্ট দিতে হবে যাতে সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া যায়। প্রতিদিন তার সময় কাটত পড়াশোনা করে আর পরীক্ষার প্রস্তুতি নিয়ে। গ্রামের অনেক মানুষ তখনও তাকে বিদ্রূপ করত, এত দেরিতে পড়াশোনা করে কি লাভ? তুমি একটা তালাকপ্রাপ্ত মেয়ে, তোমাকে আবার কে চাকরি দেবে? কিন্তু দীপা কেবল নিজের লক্ষ্যে অবিচল থাকল। দিন, মাস, বছর কেটে যেতে লাগলো। 3 বছর পর একদিন সে তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি ব্যাংকের চাকরির পরীক্ষা দিতে চলেছি। 3 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর দীপা আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় বসল। সে খুব ভালো পরীক্ষা দিয়েছিল, আত্মবিশ্বাসী ছিল। কিন্তু রেজাল্ট বের হওয়ার সময় সে দেখল সে মাত্র 5 নম্বরের জন্য কাটা পড়ে গেছে। সে ভেঙে পড়ল, আমি কি সত্যিই পারবো না? বাবা পাশে দাঁড়িয়ে বললেন, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, এটা সফলতার পথে আরও একটা ধাপ। সেই রাত্রে দীপা নতুন সংকল্প নিল, আমি এবার আরও বেশি পরিশ্রম করব। আমি ব্যাংকের পিও পোস্টের জন্য প্রস্তুতি নেব। কঠোর পরিশ্রম ছিল। পরের 1 বছর সে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করল। এসবিআই পিও এবং আইবিপিএস পিও পরীক্ষার জন্য আরও গভীর প্রস্তুতি নিল। অ্যাডভান্সড ম্যাথামেটিক্স শিখল। ডেইলি নিউজ পেপার পড়ে ব্রেকিং আর ফিনান্সিয়াল সেক্টর নিয়ে আপডেট থাকতে শুরু করলো। কম্পিউটার নলেজ আয়ত্ত করলো। প্রতিদিন 5 থেকে 10টা মক টেস্ট দিত। অবশেষে পরীক্ষার দিন এলো।
এসবিআই পিও এবং আইবিপিএস পিও দুটো পরীক্ষায় সে বসেছিল। পরীক্ষার হলে গিয়ে সে মনে মনে ভাবল, আজ যাই হোক আমি হাল ছাড়ব না। পরীক্ষা খুব ভালো হলো, তবে এবার সে অপেক্ষা করছিল চূড়ান্ত ফলাফলের জন্য। নির্দিষ্ট সময়ে একদিন রাত 12টার সময় রেজাল্ট বেরোলো। দীপা শ্বাসরুদ্ধ হয়ে মোবাইল খুলল। সামনে ভেসে উঠল, কংগ্রেচুলেশন, ইউ আর সিলেক্টেড অ্যাজ এ অফিসার ইন এসবিআই। তার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। আমি পেরেছি। পুরো গ্রাম অবাক হয়ে গেল। এই মেয়ে সত্যি ব্যাংকের অফিসার হয়ে গেছিল। গ্রামের মেয়েদের জন্য এটা এক দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। তবে দীপা এখানেই থেমে থাকে। ব্যাংকের পিও হিসেবে চাকরি পাওয়ার পর দীপা কঠোর পরিশ্রম চালিয়ে গেল। প্রতিদিন ব্যাংকের নিয়মকানুন ভালোভাবে শিখল। লোন ম্যানেজমেন্ট, কাস্টমার হ্যান্ডলিং, রিস্ক অ্যাসেসমেন্ট ইত্যাদি বিষয়ে দক্ষতা অর্জন করল। ব্যাংকিং অপারেশন, ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং সম্পর্কিত আরও গভীর জ্ঞান অর্জন করল। প্রমোশন এক্সামের জন্য প্রস্তুতি নিল। মাত্র 5 বছরের মধ্যে সে ব্যাংক ম্যানেজার পদে প্রমোশন পেল। এটা ছিল তার জীবনের সবথেকে বড় সফলতা। সেই ব্যাংকেই একদিন নতুন ব্যাংক ম্যানেজার হিসেবে দীপা জয়েন করল, যেই ব্যাংকে তার স্বামী চাকরি করত। সেদিন তার প্রাক্তন স্বামী অজিত ব্যাংকে ঢুকল, কিন্তু সে বুঝতে পারেনি যে নতুন ম্যানেজার কে। অফিসে সবাই বলছিল, আমাদের নতুন ম্যানেজার এসেছে, খুবই দক্ষ একজন অফিসার। অজিতও আগ্রহ নিয়ে বসেছিল, ভাবছিল হয়তো কোনো উচ্চশিক্ষিত ধনী পরিবারের লোক হবে। হঠাৎ দরজা খুলে গেল। সামনে দীপা। অজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? সে বিশ্বাসই করতে পারছিল না যে একদিন যাকে সে অশিক্ষিত বলে ত্যাগ করেছিল সেই আজ তার বস। দীপা ধীর পায়ে সামনে এগিয়ে এলো। এদিকে অজিতের মাথায় বিভিন্ন রকম প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল, হাজার রকমের প্রশ্ন। অফিসের অন্যান্য কর্মচারীরা তখনও জানে না যে নতুন ম্যানেজার আর অজিতের মধ্যে কী সম্পর্ক ছিল। সবাই দীপাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, ম্যাম, আপনি আমাদের নতুন ম্যানেজার, আমরা সবাই আনন্দিত। দীপা হাসল, তারপর বলল, আপনাদের সাহায্য পেলে আমি অবশ্যই ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। তারপর সে অজিতের দিকে তাকালো। অজিত, তুমি তো আমাদের এখানকার সিনিয়র এক্সিকিউটিভ, তাই না? অজিত মাথা নাড়ল। জি ম্যাডাম। দীপা হাসল, কিন্তু চোখে ছিল তার অদ্ভুত দৃঢ়তা। ভালো কথা, তাহলে আজ থেকে আমি তোমার বস। এই কথাটা শুনে অফিসের সবাই চমকে গেল। কেউ কল্পনাও করতে পারেনি যে দীপা ও অজিতের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে। এদিকে অজিত যেন কোনো মতেই মেনে নিতে পারছিল না, একদিন যাকে আমি অশিক্ষিত বলে ত্যাগ করেছিলাম আজ সেই আমার বস। এটা কিভাবে সম্ভব? সে মনে মনে ভাবতে লাগলো, আমি দীপাকে ডিভোর্স দিয়েছিলাম শুধু এই কারণেই যে সে শিক্ষিত ছিল না, অথচ সে আজ আমার থেকে অনেক উপরে উঠে গেছে। বাড়ি ফিরে সেদিন রাতে অজিত কিছুতেই ঘুমাতে পারল না। সেই রাতেই সে নিজের পুরনো স্মৃতিগুলো রিভাইন্ড করতে লাগলো। দীপাকে অপমান করে বাসা থেকে বের করে দেওয়া, তার চোখের জল উপেক্ষা করা, নিজের অহংকার নিয়ে ভাবা যে সে অনেক শিক্ষিত, অনেক ক্ষমতাশালী। কিন্তু আজ তার সেই অহংকার গুড়িয়ে গেছে। পরদিন সকালে অফিসে গিয়ে অজিত সরাসরি দীপার কেবিনে ঢুকল। দীপা, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। দীপা কাগজপত্র দেখছিল। সে মাথা না তুলেই বলল, তুমি এখন অফিস আওয়ারে আছো, তাই আমাকে ম্যাডাম বলে সম্বোধন করবে। অজিত হতভম্ব হয়ে গেল। দীপা, প্লিজ আমাদের সম্পর্কের কথা ভুলে যেও না। এবার দীপা মুখ তুলল। তার চোখে ছিল এক দৃঢ়তা যা অজিত আগে কখনো দেখেনি। কোন সম্পর্কের কথা বলছো? সেই সম্পর্ক যেখানে তুমি আমাকে অশিক্ষিত বলে ত্যাগ করেছিলে, যেখানে তুমি আমাকে মানুষ হিসেবে মূল্য দাওনি।
অজিত মাথা নিচু করল। আমি বুঝতে পারিনি, আমি খুব বড় ভুল করেছিলাম। আমি জানতাম না যে তুমি এত দূর যেতে পারবে। দীপা হেসে বলল, তুমি জানতেও পারবে না, কারণ তুমি কখনো ভাবতেই পারো না যে মেয়েরা নিজেদের জীবন গড়ে তুলতে পারে। তুমি সবসময় মনে করেছো একজন নারী শুধুমাত্র তার স্বামীর সঙ্গেই বেঁচে থাকতে পারে, কিন্তু আমি প্রমাণ করেছি যে একজন নারী চাইলে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। অজিত চুপ করে গেল। দীপা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? দীপা একটু হেসে বলল, ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই, কিন্তু আমি এটা কখনো ভুলতে পারবো না যে তুমি আমাকে কিভাবে অপমান করেছিলে। অজিত বুঝতে পারল দীপা আর সেই আগের দীপা নেই। সে একজন আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী মহিলা। তার স্বামীর প্রয়োজন নেই, তার কারোর উপর নির্ভর করারও প্রয়োজন নেই। অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় অজিত একবার পেছনে ফিরে তাকালো। সে দেখল দীপা নিজের কাজে ব্যস্ত ছিল। তার চোখে মুখে কোনো অপেক্ষা নেই, কোনো দুঃখ নেই, শুধু আত্মবিশ্বাসের এক প্রতিমূর্তি। সেই দিন অজিত এটা ভালো মতো বুঝতে পারল, জীবনে কাউকে অবহেলা করা উচিত নয়, কোনো মানুষকে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বিচার করা উচিত নয়। মানুষ চাইলে তার পরিশ্রমের মাধ্যমে অনেক দূর যেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় দীপার কি করা উচিত? তার স্বামীকে কি আবারও তার জীবনে গ্রহণ করা উচিত? তার স্বামীকে কি তার মেনে নেওয়া উচিত, নাকি তার নিজের জীবনে নতুন করে আবারও অগ্রসর হওয়া উচিত? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আজকের এই কাহিনীর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা শিখতে পারি শুধু ছেলেদের নয়, মেয়েদেরও সমান সুযোগ দেওয়া উচিত পড়াশোনার, কারণ শিক্ষা একজন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে। শুধুমাত্র বাহ্যিক যোগ্যতা দেখে কাউকে বিচার করা উচিত নয়। আসল মূল্যবোধ লুকিয়ে থাকে মানুষের মন ও আচরণে। জীবনে ভুল হতেই পারে, তবে ভুল কিন্তু জীবনের শেষ কথা নয়। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করার চেষ্টা করা উচিত। দীপা যদি চাইতো তাহলে অজিতের থেকে প্রতিশোধ নিতে পারত, কিন্তু সে প্রতিশোধ নয়, সমাজের পরিবর্তনকে গুরুত্ব বেশি দিয়েছিল। এই কাহিনী আমাদের এটাও শেখায়, সাফল্যের কোনো শর্টকাট নেই, কেবল কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই একজনকে লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। বন্ধুরা, এই কাহিনী কাউকে দুঃখ দেওয়ার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয়নি। এই কাহিনী তৈরি করা হয়েছে শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। তবুও যদি কাহিনীর কোনো অংশ কারোর খারাপ লেগে থাকে, তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।